আমাকে নিয়ে যত নোংরা ভুয়া কথা ছড়ানো হয়েছে একদম শুরুর দিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভুল ছিল আমাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে উঠানো, সেই ভুলটা ঢাকার একটা কৌশল। দর্শক, ঢাকা জার্নালের বিশেষ আয়োজনে আজকের পর্বে আমাদের সাথে আছেন আলোচিত ব্যক্তি মেঘলা আলম, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মাকড়া নিয়ে নির্বাচন করেছিলেন এবং পুরো নির্বাচন জুড়ে আলোচনায় ছিলেন। নিজেকে অসহায়, কঠিন কোনোটাই বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আহ, মানুষের মধ্যে সংস্কারের জন্য কাজ করার ইচ্ছার অভাব। কারণ আমি তো কোনো জায়গায় কাউকে অপমান করছি না, কোনোভাবে কোথাও কোনো ভুয়া তথ্য ছড়াচ্ছি না, কাউকে ব্যক্তি আক্রমণ করা কিংবা কারো পথে কাঁটা দেওয়ার যে কাজ সেটা আমি করছি না। এবং আমি সবসময় সরাসরি ডায়ালগে বিশ্বাস করি। আমার নিরাপত্তা নিয়েও যখন একটা সংকীর্ণতা আমি দেখেছি, আমি কিন্তু একেবারে সরাসরি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে আমি যোগাযোগ করেছি। তাদের মধ্যে যদি সেই স্বচ্ছতা থাকতো, জাহাঙ্গীর সাহেব, তিনি কিন্তু আমার সাথে সরাসরি এটা সলভ করার চেষ্টা করতেন। আমরা দেখেছি যে আমাদের পুলিশ যারা ছিল তারা খুব কর্মঠ ছিল আমার নিরাপত্তা নিয়ে। এবং নির্বাচনের দিনও আমি ডিসি মাসুদের সাথেও কথা বলেছি, তারপর রাহাত সাহেব আছেন রমনা থানার, ওনাদের সাথে কথা বলেছি যে দেখেন আমার নিরাপত্তা নিয়ে কি হচ্ছে। তারা কিন্তু আমাকে নির্বাচনের দিন একেবারে সকাল থেকে আমার প্রতিটা সেন্টারে যাওয়ার জন্য প্রোটোকলের যে পুলিশ গাড়ি সেটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। এবং এটাও বলেছেন যে আমি যখন যেই থানায় যাব তারা ফোনে যোগাযোগ করে সেই থানাতে আমার জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করে দিবে, যে কোনোভাবেই যেন আমি ভয় না পাই। তার মানে কি, আমার পুলিশে সদিচ্ছা ছিল, তারা নিজ জায়গা থেকে আন্তরিক। এবং যদিও আমি সেটা গ্রহণ করি, কেন জানেন, এটা এটা ব্যক্তিগত আন্তরিকতা, হ্যাঁ, এটা এটা রাষ্ট্রীয় জায়গা না। রাষ্ট্রের যেটা উচিত ছিল একদম ফর্মাল লেটার পাঠিয়ে আমার নিরাপত্তার ব্যবস্থা করা, সেটা কিন্তু আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেব, তিনি সেটা করেনি। এবং স্পেশাল ব্রাঞ্চ আমাদের সিটিএসবি প্রত্যেকটা জায়গা থেকে মানুষ ফোন করে বলেছে আমাকে আপনি হায়ার করে ফেলেন, আপনাকে যখন গানম্যান দেওয়া হবে আমার নামটা রেফার করেন। তার মানে কি, তাদের 100% ইন্টেনশন ছিল আমাকে সিকিউরিটি দেওয়ার। কিন্তু আমাকে রমনা থানা থেকেও যেটা বললো, এবং তারাও যেটা বললো স্পেশাল ব্রাঞ্চ থেকে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠিটা দিতে হয়, যেটা জাহাঙ্গীর সাহেবের উচিত ছিল উদ্যোগ নেওয়ার, সেই চিঠিটা পায়নি। তাহলে এইটা তো ইন্টেনশনালি ভিন্ডিকটিভ। এবং আমরা জানি যে আমাকে নিয়ে যত নোংরা ভুয়া কথা ছড়ানো হয়েছে একদম শুরুর দিকে, সেটাও একটা উদ্যোগ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভুল ছিল আমাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে উঠানো, সেই ভুলটা ঢাকার একটা কৌশল। তখন কিন্তু আসলে যে কোনো যৌক্তিক মানুষই বুঝতে পারে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তি আছে যে আমার ব্যাপারে আসলে খুবই ভিন্ডিকটিভ, এবং সে নানা ধরনের ষড়যন্ত্র করে আমার পথকে সংকীর্ণ করার প্রচেষ্টা করে। সেক্ষেত্রে আমি একটা জিডি করেছি রমনা থানাতে। এবং জিডিটার মূল সারাংশ হচ্ছে, এই ব্যক্তি যেই হোক, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান কর্মকর্তা হচ্ছেন জাহাঙ্গীর সাহেব, আমাদের উপদেষ্টা, তাহলে এটার কনসিকুয়েন্সের ভার তার ওপরই পড়ে। সে যেহেতু আমার নিরাপত্তা, যেটা আমার রাষ্ট্রীয় অধিকার, দিতে অক্ষম হয়েছেন, এবং সরাসরি যোগাযোগ করার পরেও তিনি আমাকে স্পেশাল ব্রাঞ্চের কাছে ফরওয়ার্ড করেও আলটিমেটলি নির্বাচনের দিনও তিনি আমাকে আমার সেই রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে পারেনি। তার মানে বাংলাদেশের নাগরিক অধিকার যেটা নিরাপত্তা, সেটা দেওয়ার ব্যাপারে তার বেশ হেয়ালি আছে। এবং আমাদের এই জায়গায় যখন হাদির মৃত্যু হয়, সেটাও ছিল রাষ্ট্রীয় অবহেলার কারণে। তখনও দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি, জাহাঙ্গীর সাহেব। এবং আমরা যতগুলো আসলে মব আক্রমণ দেখেছি এই গত 18 মাসে, যে কারণে আসলে ইউনূস সরকার এত ভালো একটা ইমেজ নিয়ে আসার পরেও আসলে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, তার একটা বিশাল দায় কিন্তু এই ব্যর্থ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে পড়ে। এখন উনি মানুষ হিসেবে অনেক ইনোসেন্ট হতে পারে, উনি আলু পেঁয়াজের খবর নিতেই পারে, উনি সবসময় হাস্যরসাত্মক কমেডিয়ানের মতন ব্যবহার করতেই পারে, কিন্তু তার মূল দায়িত্বের জায়গায় কিন্তু সে বিশাল গাফিলতি করেছেন। তো এই বিষয়গুলো আমাকে অবশ্যই অনেক ভাবিয়েছে। তো এটা কোনোভাবেই আসলে কম্পিটিশনটা ডিফিকাল্ট, কিংবা রাস্তায় কোনো প্রতিবন্ধকতা আছে সেটা না।
সমস্যাটা হচ্ছে যাদের দায়িত্ব তাদের দায়িত্বে অবহেলা। আমার যদি নির্বাচনে এসে অনিরাপদ ফিল হয়, এটার একটা বড় কারণ হচ্ছে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের অবহেলা। আপনি নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন কৌশল ব্যবহার করতেন। হুম। এই কৌশলের কারণে আপনার নির্বাচনী প্রচারণাটা অনেক বেশি কাভারেজ পেত। ওকে। বিশেষ করে রানীর বেশে, হুম হুম। তারপর এক একদিন এক এক রকম সুন্দর ড্রেস আপ ছিল। ট্রাক সিম্বল। হ্যাঁ হ্যাঁ, এই কৌশলগুলো কিভাবে পেলেন? আসলে না আমি ওয়ান সেকেন্ড। ওকে। আসলে এগুলো আমাকে অনেক চিন্তা করে কৌশলী হতে হয় না। আমি মানুষ হিসেবেই অনেক ক্রিয়েটিভ আমার মনে হয়, এবং আমি আমি যেমন আমি তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করি। এবং আজ থেকে না আমি অনেকেই দেখছি এই ব্যাপারগুলো হাইলাইট করছে যে আমি যখন কোর্টেও যেতাম, একটা মানুষকে ভুয়া মামলা দেয়া মানে কি তাকে হয়রানি করার চেষ্টা। এবং আমাকে মির্জা আব্বাস সাহেবও বললেন যে আমার উপরে তো একটা ভুয়া মামলা, তার উপরে ২০০-র অধিক মামলা। তো আহ, সেই মামলাগুলো অনেকগুলো আছে, অনেক হাস্যকর, অনেকগুলো অনেক ভয়ঙ্কর। তো আপনি যদি একটা ভুয়া মামলা, ভুয়া অভিযোগ দিয়ে একজন মানুষকে জাজ করেন, সে তো ২০০টা মামলা নিয়ে আপনারা বলেন হেভি ওয়েট প্রার্থী, ২০০টা মামলা নিয়ে বলেন অভিজ্ঞ রাজনীতিবিদ। সেক্ষেত্রে আমার জন্য একটা ফালতু একটা ভুয়া একটা মামলা, এই মামলা যদি কোনোদিন কৌশল করে ষড়যন্ত্র করেও প্রমাণ করার চেষ্টা করে বেআইনিভাবে যে সত্য, তখনও এটা একটা ঠুনকো মামলা। মানে এটা এমন বিশাল কিছু না যে এইভাবে মিডিয়াতে জাস্ট আমার রেপুটেশনটা নষ্ট করার চেষ্টা করা হয়, এটাকে নানাভাবে কালার করে প্রকাশ করে। বাস্তব অর্থে কিন্তু এটা একেবারেই হচ্ছে একটা ভুয়া মামলা, এবং সেই মামলাতে কোনো উইটনেস নাই, কোনো ভিকটিম নাই, কোনো ক্রাইমের কোনো প্রমাণ কিচ্ছু নাই। মানে এটা একটা জাস্ট বানোয়াট অভিযোগ, একটা মানুষকে ছোট করে দেখানো। তো আমি প্রথম দিন থেকে যেটা ডিসাইড করি, আমি কোর্টে কেন প্রতিবার একজন দুঃখী মানুষের মতন, বিধ্বস্ত মানুষের মতন প্রেজেন্ট হব। কারণ দ্যাট উইল মেক মাই এনিমিস ফিল যে ইটস এফেক্টিং মি। সো আমি যেটা করি প্রতিবার কোর্টে যাওয়ার সময়, আমি দেখুন আমি কিন্তু স্বাভাবিকভাবেও খুব একটা সাজি না। আমার আমার মনে হয় যে যারা ক্যামেরায় দেখে কোনো কারণে আমার ফটো ফেস দেখে মানুষের মনে হয় যে সে অনেক মেকআপ সেজে গুজে আছে, বাস্তবে আমি কিন্তু আসলে অনেক সিম্পল। কিন্তু আমি যখন কোর্টে যাই আমি স্পেশালি এফোর্ট দিই। আমার স্পেশাল যে আমার পরিচিত ছোট বোনরা আছে, অনেকে আছে খুব সুন্দর করে সাজাতে পারে, হ্যাঁ, এবং সিরিয়াসলি কোর্টের দিন তারা আমার বাসায় আসে। আমি যাতে মানসিকভাবে ভেঙে না পড়ি, আমাকে সাপোর্ট দেয়, আমাকে সুন্দর করে আমাকে চুল মেকআপ করে দেয়। এবং আমি কোর্টে যাই হচ্ছে এমনভাবে যে আমি কোনো ফাংশনে যাচ্ছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইট টু ফিল লাইক হ্যারাসমেন্ট। এবং প্রতিবারই কোর্টে আমি ততখানি সততার সাথে রিপ্রেজেন্ট করি নিজেকে, যেন যারা আমাকে ফাঁসিয়ে ভেবেছিল যে আমার একটা হ্যারাসমেন্ট হবে, হ্যারাসমেন্টটা উল্টো তাদের হয়। তারা যেন প্রতিবার ভয়ে থাকে যে এবার মেঘনা আলমের আইনজীবীরা কী বলবে, এবার মেঘনা আলম কী করবে, এবার মিডিয়াতে কী প্রকাশ হবে। সো আমার থেকে বেশি যারা আমাকে ফাঁসিয়েছে হ্যারাসমেন্ট তাদের হয়। এবং আমি রাজনৈতিকভাবে, আবার আপনি যেহেতু সাংবাদিক, আসলেই যদি কখনো ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই ইতিহাসগুলোকে নিয়ে বসবে কখনো, তখন তারা ধরতে পারবে আসলেই যে ইউনূস সরকার একেবারেই মানুষের কাছে দেবতুল্য ছিল, যাদের কোনো ফ্ল নেই, হ্যাঁ, আমাদের কুকি মনে হয়েছে যে এবার দেশে তারা মনে হয় একেবারেই দরবেশ বাবা এসেছেন এক একজন। আসলেই কিন্তু মানুষ তাদেরকে এইভাবে পারসিভ করছিল, তাদের একটা ভুল নিয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। যেই দিন থেকে আমাকে বেআইনিভাবে তুলে নিয়ে গেছে তাদের সমালোচনা কিন্তু এক্স্যাক্টলি সেই দিন থেকেই শুরু হয়েছে। এবং মানুষের মধ্যে সরকারের সমালোচনা করতে যে ভয়, কিংবা একেবারেই হচ্ছে স্ট্যাবলিশ করে দেয়া যে একজন খারাপ মানুষকে সরিয়ে এই তোমাদের ভালো অল্টারনেটিভ, এর আলাদা কিছু হতে পারবে না, এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা দেওয়া হয়েছিল, সেটা ভেঙে দেওয়ার প্রসেসটা কিন্তু আমাকে বেআইনিভাবে তুলে তারা শুরু করেছে। এরপর থেকে সরকারের প্রত্যেকটা কাজ মানুষের নজরবন্দি হয়েছে, প্রত্যেকটা কাজ নিয়ে মানুষ আরও ঘেঁটে দেখেছে যে আসলেই সমালোচনা করা যায় কিনা, এবং তাদের উদ্দেশ্য যে আসলে ভালো মানুষের মুখোশে দেশের ক্ষতি করা, এটা মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। সো আপনি যেটা বলেছিলেন যে প্রতিবারই আমি এক এক ধরনের কৌশলে আসি,
আসলে এটা কৌশলে না, আসল সত্যটা হচ্ছে একটা কৌশলী পৃথিবীতে, যেই পৃথিবীতে সবাই নানা ষড়যন্ত্র করে টিকে থাকে, সেখানে মেঘনা আলম যে আসলে অন ইয়োর ফেস ডিরেক্ট একেবারেই হচ্ছে নির্ভয় এবং সে যেমন তেমনই, এটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো কৌশল হিসেবে কাজ করছে। কারণ একেবারেই আমি কোনো ধরনের কন্ট্রোভার্সি, কোনো ধরনের জাজমেন্ট যে পাত্তাই দিই না, এই কারণেই হয়তো আমি জনসংযোগে মাথায় ক্রাউন পরে আসতে পেরেছি। কারণ এটা করার জন্য যতখানি এক্সট্রোভার্ট হওয়ার প্রয়োজন হয়, আমার মনে হয় যারা খুব ভীত থাকে সমাজ কি বলবে, স্টেরিওটাইপ কি, নিয়ম কি, কিংবা আসলে ক্রাউন পরে আসা যাবে না এমন কোনো নিয়মও নেই। আপনি যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি পরে আসতে পারেন। কিন্তু আমি একজন মিস বাংলাদেশ, এই ক্রাউনটা আমার কাছে নারী অধিকারের একটা সিম্বল। সেটা আমি পরে এসেছি রাজনীতিতে, সেটা কোনো কৌশল ছিল না, সেটা আমার পরিচয়কে ধারণ করে সামনে এগিয়ে এসেছিল। এবার একটু ব্যক্তিগত জীবনে আসছি, সেটা হচ্ছে যে ছোটবেলার স্বপ্ন কি ছিল, এই পর্যন্ত সেটা হতে পেরেছেন কিনা? আমার আমার ছোটবেলার স্বপ্ন একদম যখন থেকে আমি বুঝতে শিখেছি পৃথিবী, কিংবা খবরের কাগজ পড়তে পারি বললেও ভুল হবে, খবরের কাগজে কি এতটুকু বুঝছি, তখন থেকে আমার শিশু লেখার কাছে সবসময় ইন্টারেস্টিং লাগতো যে যখনই কোনো বিশ্ব সুন্দরী অ্যানাউন্স হয়, তার যে মুকুট পরা ছবি এখন হয়তো সীমিত আকারে হয়, তখন সবসময় পত্রিকার প্রথম পাতায় উপরে একটা কর্নারে তার ছবিটা আসতো। আমি সেই ছবিগুলোকে কেটে কেটে রেখে দিতাম একটা ফাইলের মধ্যে, এবং সবসময় মনে হতো যে সামডে আমার ছবিটা এরকম মুকুট পরা আসবে। তো আমার যে ছোটবেলার স্বপ্ন, আলহামদুলিল্লাহ আমি সেটা সব সত্যি করে ফেলেছি। এবং এই যে মুকুট পরে বাইরে আসা, এটা কিন্তু শুধু একটা সাজসজ্জার অর্নামেন্ট না, এই মুকুটটা আমি আমার কর্ম দিয়ে অর্জন করেছি। এই মুকুটটা পরার আমার অধিকার আছে, যেটা হয়তো আর 10 জন সাজার জন্য পড়তে পারে, কিন্তু তারা বলতে পারবে না দ্যাট দিস ক্রাউন belongs to me or it symbolizes something that I have achieved. আমার ক্ষেত্রে কিন্তু এটা আমার অ্যাচিভমেন্টের একটা সিম্বল। এবং আমার নারী অধিকার নিয়ে কাজ করার, আমার মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের কূটনৈতিক উন্নয়ন করার যে প্রচেষ্টা, সেটার একটা আক্ষরিক ভিজুয়াল একটা প্রমাণ। তো সেটা তো আমি আলহামদুলিল্লাহ আমার প্রথম স্বপ্নে সত্যি করে ফেলেছি। আর আলটিমেট আমার যেটা স্বপ্ন লং টার্ম, সেটা হচ্ছে হয়তো খুব দ্রুত কোনো এক সময় সেটা সত্যি হবে, সেটা হচ্ছে বাংলাদেশকে প্রভাবশালী এবং মর্যাদার একটা দেশ হিসেবে আন্তর্জাতিক জায়গায় স্ট্যাবলিশ করা। এবং আমাদের যে পাসপোর্ট, আমরা সবসময় বলি পাসপোর্টের ভ্যালু খুব কম। পাসপোর্টের ভ্যালু দুইটা জিনিসে উন্নয়ন হয়। একটা হচ্ছে এই পাসপোর্ট দিয়ে আপনি কত দেশে সহজে যাতায়াত করতে পারবেন, আপনাকে কত সহজে কূটনৈতিক অ্যাক্সেস দেওয়া হবে, এটার উপর নির্ভর করে। দ্বিতীয়টা হচ্ছে আপনার দেশের সফট পাওয়ার। সফট পাওয়ার কি জানেন? আপনার দেশের আর্টিস্ট, সিঙ্গার, আপনার দেশের মিডিয়া কর্মী, এরা সারা বিশ্বে কতটুকু সমাদৃত, এটার উপরেই নির্ভর করে আপনার পাসপোর্টটা কত সহজে সব জায়গাতে অ্যাকসেপ্টেড হবে। আমার দেশের মানুষ রাজনীতি নিয়ে কথা বলে, আমার দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলে, আমার দেশের মানুষ সবসময় আফসোস করে ভাই বাংলাদেশি পাসপোর্টের দাম নাই কোনো। বাট তারা এটা বোঝেই না যে দাম বাড়বে কীভাবে, যেই জায়গা থেকে দাম বাড়ে তোমরা তো তাদেরকেই ছোটো করে দেখো। আমি যদি আমার দেশের মিডিয়া সংস্কৃতি অঙ্গনের রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে না নিতে পারি, আমি যদি আমার মিডিয়াকে শক্তিশালী না করতে পারি, আমি যদি আন্তর্জাতিক জায়গায় আমার মিডিয়ার মাধ্যমে আমার সফট পাওয়ারের আধিপত্য না করতে পারি, আমার পাসপোর্টের কোনো দিন এটার ভ্যালু বাড়বে না। আপনি যত যা কিছু করেন, আপনি দেশে যুদ্ধ করবেন, আপনি খলনায়ক হবেন, আপনি ডিকটেটর হন, সারা বাংলাদেশের সবাই মিলে স্লোগান নেন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান, কোনো কিছু দিয়ে আপনার পাসপোর্টের ভ্যালু বিশ্বের কোনো দেশে বাড়বে না। The only way to do this is to have a very strong soft power of your country, যেটা আমার লক্ষ্য এবং যেই জায়গায় আমি কাজ করছি। এবং এই কারণেই আমার ক্রাউন এবং আমার পলিটিক্স দুইটা ডিফারেন্ট না, দুইটা ভিন্ন জগৎ হতে পারে, কিন্তু দে আর নট ইন ক্ল্যাশ উইথ ইচ আদার। তাদের দুইটাকে, মিডিয়াকে এবং পলিটিক্সকে একসাথে অবস্থান করতে হবে এবং একজন আরেকজনের সাথে পরিপূরক হয়ে কাজ করতে হবে যদি আমার বাংলাদেশকে আসলেই মর্যাদার রাষ্ট্রে পরিণত করার নিয়ত থাকে। দর্শক, এতক্ষণ ঢাকা জার্নালের বিশেষ আয়োজনে আমাদের সাথে ছিলেন আলোচিত ব্যক্তি মেঘনা আলম। পরবর্তী পর্বে হাজির হব অন্য কাউকে নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।